আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাইভ এলসিকিউ ইংলিশ উইজার্ড লেকচার সিরিজ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আপনাদের সাথে আছি আমি সালেহ আহমদ, লেকচারার ইন ইংলিশ, মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ, মৌলভীবাজার। আমাদের আজকের টপিক হচ্ছে টেন্স। ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে টেন্স। টেন্সের অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আমাদের ইংলিশ উইজার্ড গ্রামারের ইউনিট ডি এর লেসন 1.3 এ, বি এবং সি তিনটা লেসনের মধ্যে আজকের আলোচ্য বিষয়গুলো আপনারা পাবেন। তো চলুন শুরু করি। প্রথমত হচ্ছে ডিটারমিনেন্টস অফ টেন্স। টেন্সটা যে আপনি ব্যবহার করবেন বা একটা টেন্স পেলে, ইংরেজিতে পেলে এটাকে আপনি বাংলায় কিরকম অর্থ উঠাবেন, এটার জন্য কিছু ডিটারমিনেন্টস বা কিছু নির্ধারণকারী বিষয় আছে। তো এই বিষয়গুলো আমরা প্রথমে দেখে নিই। প্রথমত হচ্ছে টাইম। টাইম আমরা জানি তিনটা: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এরপর হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার আমরা জানি চার ধরনের: একটা হচ্ছে ইনডেফিনিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট এবং একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই যে চারটার সাথে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারকে অ্যাসোসিয়েট করা হয়, এই অ্যাসোসিয়েট করার মধ্যে মূল ঝামেলাটা তৈরি হয়। কারণ একটা টেন্সের স্ট্রাকচার অনুযায়ী, মানে কি ধরনের শব্দ আপনি এখানে ব্যবহার করেছেন, প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম না ফিউচার ফর্ম, এগুলোর উপর ভিত্তি করেই এই 12 প্রকারের টেন্স হয়েছে। কিন্তু ব্যবহারের ক্ষেত্রে দেখা যাবে আপনি এক ধরনের টেন্স ব্যবহার করছেন কিন্তু অর্থ দিচ্ছেন আরেক রকম। অনেক সময় আমরা এগুলা ধরতে পারি, অনেক সময় এগুলা ধরাটা একটু টাফ হয়ে যায়। যেমন ধরুন, আমি একটা বাক্য বলি, হি স্পিক্স এজ ইফ হি ওয়্যার ম্যাড। সে এমন ভাবে কথা বলে যেন মনে হয় সে পাগল ছিল। হি ওয়্যার ম্যাড। আমার আনসারটা শুদ্ধ না ভুল? সে পাগল ছিল, হি ওয়্যার ম্যাড। অনেকে বলবেন শুদ্ধ, কিন্তু এটা ভুল। সে পাগল ছিল না, এখন ভালো হয়ে যায়নি। সে এমন ভাবে কথা বলে যেন মনে হয় সে পাগল। এটা বর্তমান সেন্স প্রকাশ করছে, যদিও স্ট্রাকচারটা হচ্ছে পাস্টের। হি ইজ কামিং টুমরো, সে আগামীকাল আসছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কি সে আসার মধ্যে আছে? নাই। কিন্তু সেন্সটা হচ্ছে ফিউচারের, কিন্তু আমি ব্যবহার করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এরকম অনেক খুঁটিনাটি অনেক বিষয় আছে। তো এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে আসলো অ্যাক্টিভ এবং প্যাসিভ। আমরা 12টা স্ট্রাকচার শিখে মনে করি শেখা শেষ, কিন্তু টেন্সের এই 12 প্রকারের সাথে প্রত্যেকটা প্রকারের প্যাসিভ ফর্মটা আপনাকে মাথায় রাখা লাগবে ব্যবহার করার সময়। তবে সাধারণত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা প্যাসিভে ব্যবহৃত হয় না। এইটা তিনটা বাদ দিলে 12 আর 9, 21টা স্ট্রাকচার আপনাকে সবসময় মাথায় রাখা লাগবে টেন্স ব্যবহার করার সময়। তারপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে সেন্স বা বাংলা মিনিং। সেন্স এটা হচ্ছে ইউনিভার্সাল, সব ভাষা সব দেশের সাথে এটা প্রযোজ্য। মানে ইংরেজি বাক্যগুলা দিয়ে কি ধরনের সেন্স প্রকাশ করা হয়, কোন টেন্স দিলে কোন সেন্স আসে, এই যে একটু আগে যেটা বললাম, এই সেন্স গুলা কিন্তু ইউনিভার্সাল। হি স্পিক্স এজ ইফ ইউ ওয়্যার ম্যাড, এটা বাংলাদেশে আসে না, ভারতে যান আর পাকিস্তানে যান আর মিডিল ইস্টে যান, যেখানেই যান সব জায়গায় কিন্তু ইংলিশের এই সেন্সটা কিন্তু সমান থাকবে। কিন্তু বাংলার ক্ষেত্রে কিছু স্পেসিফিক বিষয় আপনাকে বুঝতে হবে। যেমন আমি করেছি, আমি করলাম, আমি করেছিলাম, তিনটা দিয়ে কিন্তু ঘটে যাওয়া কাজগুলোকে বোঝায়। এইসব ক্ষেত্রে দেখা যায় যে কোনো সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কোনো সময় পাস্ট ইনডেফিনিট হয়, কোনো সময় পাস্ট পারফেক্ট হয়। কোন সময় কোন টেন্সের জন্য আমরা কি অনুবাদ নিয়ে আসবো বা কিভাবে আমরা এই জিনিসগুলা বুঝবো, এগুলো কিন্তু অনেক ডিফিকাল্ট বিষয়। তো এই বিষয়গুলা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সাথে থাকুন। তো এরপর অ্যাডভার্ব অফ টাইম, এর পরের যে বিষয়টা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, হচ্ছে যে শব্দগুলা দেখলে বোঝা যায় যে এই টেন্সটা দিয়ে এই ধরনের সেন্স প্রকাশ পাচ্ছে। যেমন ইয়েস্টারডে থাকলো, আপনি সহজেই বুঝে ফেললেন যে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। রিসেন্টলি, লেটলি, জাস্ট, জাস্ট নাও, এই ধরনের শব্দ থাকলে আপনি বুঝবেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কিন্তু এগুলোও সব সময় সমান না, এগুলোর মধ্যে কি আছে, মিসম্যাচ আছে। একরকম দেখতে কিন্তু অর্থটা আরেক রকম হচ্ছে, বা অর্থটাই আরেক রকম হওয়ার কারণে এই শব্দটা আপনি জানেন যে এই শব্দটা থাকলে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবেন। যেমন জাস্ট শব্দটা আপনি জানেন, জাস্ট অর্থটা যদি, জাস্ট অর্থটা যদি ইতোমধ্যে হয়, কিন্তু জাস্ট অর্থটা যদি এই মাত্র অর্থেই ব্যবহৃত হয়, তখনই কেবল আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবেন। জাস্টের কিন্তু অন্যান্য অর্থ আছে, জাস্ট অর্থ কেবল। তাহলে কেবল যদি হয় তাহলে এটা টেন্সের সাথে কোনো সম্পর্কই নাই। জাস্ট অর্থ ন্যায়পরায়ণ।
জাস্টিস বিচারক বলি না? তো এই হিসেবে জাস্ট শব্দটা হচ্ছে ন্যায়পরায়ণ। অর্থাৎ এই ধরনের শব্দের অর্থ কিরকম আসে এগুলার ব্যাপারে সচেতন থাকা লাগবে। জাস্ট একটা শব্দ দেখলে কিন্তু আপনি যেকোনো টেন্স ব্যবহার করে ফেলতে পারবেন না। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। তো চলুন আমরা one by one দেখার চেষ্টা করি। ১ম এ আপনারা একটা টেক্সট দিয়ে দিবেন। কারণ টাইম এবং স্ট্রাকচার এগুলা নিয়ে আমরা গত ক্লাসে কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। তারপরে একটু সংক্ষেপে আজকে আলোচনা করে আমরা পরের স্টেপে যাব। তো ১ম এ একটা টেক্সট দিবেন। আপনারা টেন্স নির্ণয় করবেন। কোনটা কোন টেন্সে আছে। আপনাদের সময় হচ্ছে ২ মিনিট। আপনারা গত ক্লাস থেকেই জেনেছেন যে সব ভার্ব কিন্তু টেন্স অনুযায়ী হবে না। কোনটা টেন্স অনুযায়ী হবে, কোনটা টেন্স ছাড়া হবে। তো এই ভার্ব গুলা প্রত্যেকটা বাক্য এখানে সিম্পল সেন্টেন্স এ আছে। অর্থাৎ একটার বেশি কিন্তু টেন্স অনুযায়ী ভার্ব নাই। টেন্স একটাই আছে। ওই একটা টেন্স আপনাকে নির্ণয় করতে হবে। সময় ২ মিনিট শুরু। তো এবার চলুন আমরা আনসার গুলো জেনে নেই। দ্য অফার ইজ এলিউরিং। এখানে এলিউরিং শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যার কারণে দ্য অফার ইজ এলিউরিং দেখতে এটা কন্টিনিউয়াস এর স্ট্রাকচার মনে হলো। এটা আসলে কিন্তু কন্টিনিউয়াস টেন্স নয়। দ্য অফার ইজ এই সাবজেক্ট এবং ভার্ব শেষ। ভার্বটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, শুধু একটা ভার্ব আছে, অতএব এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য কিং ওয়াজ ডিফিটেড লুজিং অল হিজ সোলজার্স। দ্য কিং ওয়াজ ডিফিটেড এটা প্যাসিভ ভয়েসে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। লুজিং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ইট হ্যাজ স্নোড ফর 7 ডেজ। ফর আছে। এটা কি টেন্সটা ব্যবহার করা ঠিক হয়েছে? হ্যাজ স্নোড। ৭ দিন ধরে তুষার পড়েছে। এখন আর পড়ছে না। ফর দেখলে অনেকেই ধরে নেন যে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা। কিন্তু ফর বা সিন্স থাকলে যদি এটা কাজটা অলরেডি শেষ হয়ে গেছে, এরকম হলে ফর বা সিন্স থেকে ওটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে। They had broken hearts due to prolonged suffering. They had broken hearts. তারা হার্ট ভেঙেছিল। নাকি they had broken hearts due to prolonged suffering. Had broken দেখলেই মনে হবে যে এটা past perfect. আসলে এটা হচ্ছে they had the past indefinite tense। আর broken টা হচ্ছে hearts এর adjective। দীর্ঘদিন ধরে সাফার করার কারণে তাদের হার্টটা ব্রোকেন হয়ে গেছে, ভগ্ন হৃদয় হয়ে গেছে তাদের। তো এটাও দেখেন past perfect না কিন্তু past indefinite। The man bearing all responsibilities is often condemned for minor faults. এই bearing দেখে অনেকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নিচ্ছেন। কিন্তু bearing দেখে কন্টিনিউয়াস টেন্স ধরা যাবে না, কারণ এখানে am is আর কিছুই নাই। বরং এখানে মূল ভার্বটা হচ্ছে is। is often condemned। is often condemned। বরং এখানে মূল ভার্বটা হচ্ছে is condemned। অর্থাৎ প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। The boy taken for a fool tackled the situation. এখানেও একই কথা, টেকেনটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব আর ট্যাকলটা হচ্ছে মূল ভার্ব পাস্ট ইনডেফিনিট টেন্স।
দিস ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ওয়াটার ইন দ্য গার্ডেন, এটাকে অনেকের কাছে মনে হতে পারে উল্টো-পাল্টা বাক্য দিয়ে দিয়েছে মনে হয়। দিস ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, যে লোকগুলা মাঠের মধ্যে কাজ করছে, ওয়াটার ইন দ্য গার্ডেন, তারা কি করছে? তারা কি করে? ওয়াটার ইন দ্য গার্ডেন, তারা বাগানের মধ্যে পানি দেয়। দ্য হ্যান্ডস কাট অফ, দ্য বয় লস্ট হোপ, হাত কেটে যাওয়ায় ছেলেটা আশা ছেড়ে দিল, আশা হারিয়ে ফেলল। তো দ্য হ্যান্ডস কাট অফ, কাট অফ এটা কি? পাস্ট পার্টিসিপল, এটা নন ফাইনাইট ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। বোঝাচ্ছে যে মূলত হাত কেটে যাওয়ার পরে দ্য বয় লস্ট হোপ, ছেলেটা আশা ছেড়ে দিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টেন্স আইডেন্টিফিকেশন এর মধ্যে অনেক জটিলতা আছে। অর্থ চিন্তা করা লাগবে, পাশাপাশি স্ট্রাকচারটাও চিন্তা করা লাগবে। ফাইনাইট, নন ফাইনাইট এগুলোও চিন্তা করা লাগবে। তো স্ট্রাকচার নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আপনারা যারা এখনো স্ট্রাকচার নিয়ে আপনাদের দুর্বলতা আছে, স্ট্রাকচার গুলা আগের ক্লাসে একটু দেখে নিবেন। ওখানে খুব সুন্দরভাবে ইমেজ দিয়ে অনেক মজা করে আমি আলোচনা করেছি। স্ট্রাকচার গুলো খুব সহজে শিখে নিতে পারবেন সেখান থেকে। তো আজকে আমাদের মূল ফোকাস যেটা সেন্স বা বাংলা মিনিং এবং অ্যাডভার্ব অফ টাইম, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। মনে করুন আপনি একজন প্রজেক্ট সুপারভাইজার। আপনার যে প্রজেক্ট, অনেকগুলা প্রজেক্ট আছে। এই প্রজেক্ট গুলা নিয়ে আপনি কাজ করেন এবং এগুলাকে আপনি এই যে ফাইল ক্যাবিনেট আপনাকে দেওয়া হয়েছে, এটার মধ্যে আপনি সুন্দর করে সাজিয়ে রাখেন ক্লাস অনুযায়ী। আপনার ক্লাসগুলা কি হতে পারে? প্রথমত হচ্ছে চলমান প্রজেক্ট যেগুলো আছে। যে কাজগুলা বর্তমানে চলমান আছে, এগুলার ফাইলগুলো আপনি উপরের ড্রয়ারে রাখেন। তারপরে যে কাজগুলা আপনি করে ফেলেছেন অলরেডি, আপনার রেকর্ডের জন্য আপনি এই ফাইলগুলা ২ নাম্বার ড্রয়ারে রাখবেন। ৩ নাম্বার ড্রয়ারে আপনি ওই কাজগুলার ফাইল রাখলেন, যেগুলো আপনি ভবিষ্যতে কাজ পাবেন বা ভবিষ্যতে করবেন, এই ধরনের কাজগুলো আপনি ৩য় ড্রয়ারে রাখলেন। আর ৪ নাম্বার ড্রয়ারে আপনার কোন প্রজেক্ট না, এগুলো হচ্ছে দৈনন্দিন কর্মকাণ্ড যেগুলো আছে। প্রায় সময় এগুলা করা লাগে বা মাঝে মধ্যে করা লাগে বা সবসময় এগুলা করা লাগে। তো এই যে কাজগুলা, এগুলার কাগজপত্র আপনি এই নিচের ড্রয়ারে রাখেন। আশা করি বুঝলেন। ১ম এ চলমান, তারপরে শেষ, পরে হচ্ছে যা ঘটবে, এরপর হচ্ছে কোন নির্দিষ্ট টাইম নেই। তো ঠিক এইরকম সেন্স দেওয়ার জন্য বা অর্থ প্রকাশ করার জন্য, বিশেষভাবে বাংলা অর্থ বোঝার জন্য আমাদেরকে এইভাবে আমরা ক্লাসিফাই করব। তো বাংলা অর্থ অনুযায়ী ইংরেজি টেন্স হচ্ছে কয় প্রকার? ৪ প্রকার। কি সেগুলা? প্রথমত হচ্ছে চলমান। দ্বিতীয়ত হচ্ছে শেষ বা যা পূর্বে ঘটেছে। তৃতীয়ত হচ্ছে যা ভবিষ্যতে ঘটবে। আর ৪ নম্বরে হচ্ছে অনির্দিষ্ট বা সচরাচর। যেগুলা কোনো নির্দিষ্ট টাইম নাই বা সচরাচর সবসময় যেগুলা ঘটে এইগুলা। ১ম এ আসুন আমরা একটু চলমান কাজগুলা নিয়ে চিন্তা করি। চলমান মানে কি? চলমান মানে হচ্ছে মনের মধ্যে চলমান। নাইলে আপনি past continuous কিভাবে বললেন? অতীতে চলমান। এটা আবার কি? অতীতে চলমান ছিল? আপনি তো চলমান ছিল বললেন না। আপনি বুঝাতে চান যে কাজটা চলমান, কন্টিনিউয়াস তো চলমান। তো আসলে হচ্ছে মনের মধ্যে চলমান। যে ভার্ব গুলা বলার পরে আমাদের ব্রেইনের মধ্যে যে ইমেজ আসে, ছবি আসে, ওটা দেখলে দেখা যায় যে ওই কাজটাই চলছে। যেমন ধরুন সে স্কুলে গিয়েছে আর সে স্কুলে যাচ্ছে। ২ টার মধ্যে কি তফাৎ আসে? গিয়েছে বললে ইমেজটা আসে কি? ইমেজটা আসে স্কুলের ইমেজ আসে। যাওয়ার রাস্তা দিয়ে যাচ্ছে, এই যাওয়ার কাজটা কিন্তু ইমেজ আসে না। আর সে যাচ্ছে বললে ইমেজটা আসে যে স্কুলের পথ দিয়ে সে যাচ্ছে। এই যাচ্ছে না বলে যদি বলি যাচ্ছিল, সে স্কুলে যাচ্ছিল। তবুও দেখেন যে আপনার মাথায় যে ইমেজ আসছে, ওই যাওয়ার কাজটাই কিন্তু ভেসে উঠছে। সে স্কুলে যেতে থাকবে। এই যে যেতে থাকবে, চলছে তার যাওয়াটা, এটাই কিন্তু ভেসে ওঠে। তাহলে চলমান মানে হচ্ছে কল্পনায় চলমান, মনের মধ্যে চলমান। মনের মধ্যে ওই ভার্বটাই চলতে থাকে। এগুলা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। এভাবে মনে রাখবেন। তো এটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে। আচ্ছা, এবার আসুন I am doing the work, আমি কাজটা করছি। I have been doing the work অর্থ কি? এটাও আমি কাজটা করছি। তাহলে ১ম টা দেখেন ইংরেজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। আর ২য় টা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ২ টাতে বাংলা অর্থের মধ্যে কিন্তু কোন তফাৎ নাই। ২ টাই আমি কাজটা করছি, আমি কাজটা করছি। শুধু পার্থক্যটা হচ্ছে যে এটার মধ্যে পূর্ব থেকে শুরু হয়ে চলার কথাটা উল্লেখ থাকে। তাহলে আমি কাজটা করছি ২ টাই কিন্তু সমান। কিন্তু যখন আপনি বলবেন যে আমি রবিবার হতে কাজটা করছি, তখনই এটাকে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ ব্যবহার করা লাগবে। পূর্ব থেকে শুরু হয়ে এখনো চলছে। তো আমি রবিবার হতে কাজটা করছি। অনেকেই রবিবার হতে এটা কিন্তু খেয়াল করবেন না। কারণ বাংলায় ২ টা কিন্তু সিমিলার।
কাজটা করছি দেখেই কিন্তু চিন্তা করবেন যে এটা কন্টিনিউয়াস। অতএব কাজটা চলমান বা চলছে মনে রাখবেন বাংলায় পূর্ব থেকে শুরু হয়ে আর শুধু চলমান ২ টার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু ইংরেজি ব্যবহার করতে গেলে আপনাকে পার্থক্য করতে হবে। যার কারণে চলমানকে আপনি ২ ভাগে ভাগ করে নিবেন। একটা হচ্ছে শুধু চলমান, আরেকটা হচ্ছে পূর্ব থেকে চলমান। তাহলে আমি রবিবার হতে কাজটা করছি, I am doing the work বললে এটা ভুল। আর যদি বলেন I have been doing the work since Sunday তাহলে কি আনসারটা সঠিক হবে। তাহলে চলমানের কাজগুলাকে আপনি এই যে ড্রয়ারের মধ্যে আবার ২ টা ফোল্ডার তৈরি করবেন। কতগুলা ফাইল এখানে রাখবেন চলমানের মধ্যে, আর কতগুলা হচ্ছে পূর্ব থেকে চলমান। কয়েক বছর ধরে আপনি হয়তো করছেন এগুলা। এই ধরনের প্রজেক্ট গুলো আপনি একটা ফাইলের মধ্যে রাখবেন। তাহলে চলমান টেন্স প্রথমত ২ প্রকার। শুধু চলমান বা কন্টিনিউয়াস আর পূর্ব থেকে চলমান বা পারফেক্ট কন্টিনিউয়াস। প্রতিটা আবার ৩ প্রকার প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। অতএব টেন্স টোটাল হলো চলমান ৬ টা। কন্টিনিউয়াস এর ৩ টা, পারফেক্ট কন্টিনিউয়াস এর ৩ টা। ৩ টা ৩ টা ৬ টা। তাহলে চলমান বাংলা অর্থে কি পার্থক্য কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে? কোন পার্থক্য নেই। তাহলে কিভাবে আইডেন্টিফাই করবেন শুধু চলমান না পূর্ব থেকে চলমান? এই সেন্স দিয়ে আপনি ২ টার মধ্যে আইডেন্টিফাই করবেন যে কোন টেন্সটা আপনি ব্যবহার করবেন। পারফেক্ট কন্টিনিউয়াস নাকি শুধু কন্টিনিউয়াস। তো আমি করছি, আমি করছিলাম, আমি করতে থাকবো। এগুলো সাধারণভাবে চলমান। কোন পূর্ব থেকে শুরু হওয়ার পূর্ব থেকে শুরু হওয়ার কোন উল্লেখ নাই। অতএব এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস। আমি ২ ঘন্টা ধরে করছি, আমি ২ ঘন্টা ধরে করছিলাম বা ২ ঘন্টা ধরে করতে থাকবো। এটা পূর্ব থেকে শুরু হয় চলমান। অতএব কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি ২ টার মধ্যে আর ঝামেলা লাগবে না। এবার ২ মিনিট সময়, ২ মিনিটের মধ্যে আপনারা কোনটা কোন টেন্স হবে একটু আইডেন্টিফাই করে নেন। তো এবার আমরা একটু সংক্ষেপে দেখে নেই যে কোনটা কোন টেন্সে ব্যবহৃত হচ্ছে। হোয়াট ইউ ডু নাও, এটা নাও আছে যেহেতু তুমি এখন কি করছো মানে বর্তমানে চলমান বোঝাচ্ছে। তাহলে এখানটা এটা কোন টেন্সে হবে? তাহলে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যেহেতু এটা প্রশ্নবোধক অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসা লাগবে। তাহলে হবে হোয়াট আর ইউ ডুইং নাও। দ্বিতীয়টা হচ্ছে ইট রেইন সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। পূর্ব থেকে শুরু হয়ে চলমান আছে, তাহলে এটাতে আমাদের দিতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এট দিস মোমেন্ট হি প্লে ফুটবল অন দ্য প্লে গ্রাউন্ড, এই মুহূর্তে সে খেলার মাঠে ফুটবল খেলছেন। তাহলে এট দিস মোমেন্ট থাকলে ওটা
হি দাঁড়াচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হি ইজ প্লেইং ফুটবল অন দ্য প্লেগ্রাউন্ড। এট দ্যাট মোমেন্ট যদি বলি, ওই মুহূর্তে হিজ ফাদার ওয়াজ স্লিপিং, ওই মুহূর্তে তার বাবা ঘুমাচ্ছিলেন। আই নো হিম সিন্স হিজ বার্থ, আমি তাকে চিনি তার জন্ম থেকেই আমি তাকে চিনি। তো এই ধরনের বাক্য যেগুলো আছে, এগুলো এই যে ভার্বটা ব্যবহৃত হয়েছে এই ধরনের আন্ডারস্ট্যান্ড, সি, এই ধরনের ভার্ব যেগুলো দিয়ে আসলে কোনো অ্যাকশন বোঝায় না, একটা স্টেট বোঝায়, একটা অবস্থা বোঝায়, এগুলোকে বলা হয় স্টেটিভ ভার্ব। এই স্টেটিভ ভার্ব গুলা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার না করে সাধারণত পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। তাহলে এটা হবে আই হ্যাভ নোন হিম সিন্স হিজ বার্থ, আমি তাকে তার জন্ম থেকেই তাকে আমি চিনি। হি স্টিল লিভ ইন দুবাই, সে এখনো দুবাইয়ে বাস করছে। স্টিল, এখনো, এটা দিয়ে কি বোঝায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। তাহলে হি ইজ স্টিল লিভিং ইন দুবাই। দ্য বয় ওয়ার্ক ফর 3 আওয়ার্স, ছেলেটা 3 ঘন্টা ধরে কাজ করছে বা করছিল বা করতে থাকবে, যেটাই হোক, প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার যাই দিই না কেন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করবো এটা। তাহলে দ্য বয় হ্যাজ বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স, অথবা হ্যাড বিন ওয়ার্কিং, অথবা উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স। আবার এই কাজটা যদি শেষ হয়ে গেছে, এরকম যদি বোঝায় যে কাজটা শেষ, 3 ঘন্টা কাজ করেছে, 3 ঘন্টা ধরে কাজটা করেছে, তাহলে কিন্তু আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করতে পারি। দ্য বয় হ্যাজ ওয়ার্কড ফর 3 আওয়ার্স। তাহলে সাধারণভাবে আমরা অ্যাডভার্ব অফ টাইম গুলো একটু দেখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণভাবে নাও, স্টিল, এট দিস মোমেন্ট বা এট প্রেজেন্ট, এই শব্দগুলা যদি পাওয়া যায়, সাধারণভাবে এগুলা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নিতে পারেন। সবসময় যে হবে এমন না। ঠিক এইরকম এট দ্যাট মোমেন্ট বা দেন, এই ধরনের শব্দ যদি থাকে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর যদি ফর বা সিন্স থাকে, ধরে বা যাবত অর্থে যদি ফর আসে, আর পূর্ব থেকে শুরু হয়ে চলমান অর্থে যদি সিন্স আসে, সিন্সের কিন্তু অন্যান্য অর্থ আছে, ফরের কিন্তু অন্যান্য অর্থ আছে, ওই দিকে আমরা যাচ্ছি না। শুধু মনে রাখবেন যে ধরে বা যাবত অর্থে যদি ব্যবহৃত হয়, আর সিন্স অর্থ যদি থেকে অর্থে ব্যবহৃত হয়, তাহলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তবে মনে রাখবেন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু সিন্স বসে না। সিন্সটা হচ্ছে পূর্ব থেকে শুরু হয়ে চলমান, অথবা এটা বর্তমান পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা অতীতের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটাতে আমরা ব্যবহার করতে পারবো। তো এই মোটামুটি শেষ হলো চলমান কাজ। তো আমাদের যে 4 প্রকারের টেন্স ছিল, এবার আমরা শেষ বা যা পূর্বে ঘটেছে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখেন, যে কাজগুলা শেষ হয়ে গেছে বাংলায় কিরকম থাকতে পারে। আমি কাজটা করেছি, আমি কাজটা করলাম, আমি কাজটা করেছিলাম। 3টা কাজই দেখেন শেষ, করেছি, করলাম, করেছিলাম। তিনটাতে কি পার্থক্য? কোন সময় কোন টেন্স ব্যবহার করবেন? তো ইংরেজিতে দেখেন কাজ যেগুলো শেষ হয়েছে, ইংরেজিতে 3 প্রকার। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। তিনটা কি তিনটার জন্য সমান সমান, নাকি পার্থক্য আছে? তো দেখি আমরা একটু আগে চিন্তা করবেন যে কাজগুলা শেষ হয়ে গেছে। আগে যেভাবে কন্টিনিউয়াস এর জন্য 2টা ফোল্ডার তৈরি করেছিলেন, যে কাজগুলা শেষ হয়ে গেছে এগুলার জন্য আপনি একজন প্রজেক্ট সুপারভাইজার হিসেবে 3টা ফোল্ডার রেডি করবেন। একটাতে হচ্ছে শেষ বা যা পূর্বে ঘটেছে, এটা হচ্ছে 3 ধরনের। প্রথমত হচ্ছে নিকটবর্তী অতীত, যেটা এই রিসেন্টলি সম্প্রতি আপনি কাজটা শেষ করেছেন, এইরকম কাজ যেগুলো আছে এগুলাকে একটা ফোল্ডারের মধ্যে রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে সাধারণ বা দূরবর্তী অতীত, সাধারণভাবে এটা অতীতেই শেষ হয়েছে, অথবা অনেক আগে কাজটা আপনি শেষ করেছিলেন, এইরকম কাজ যেগুলো আছে এগুলাকে আপনি দ্বিতীয় ফোল্ডারে রাখলেন। আর তৃতীয়ত হচ্ছে যে অন্য কাজের আগে আরেকটা কাজ শেষ হয়েছিল, এটার রিলেশনটা আরেকটা কাজের সাথে আছে, ওই কাজের আগে ওইটা শেষ হয়েছিল, এটা আপনি তৃতীয় ফোল্ডারের মধ্যে রাখলেন। তো শেষ বা যা পূর্বে ঘটেছে, এটা বাংলায় যেরকম করেছি, করেছো, করেছে, করলাম, করলে, করলো, এবং করেছিলাম, করেছিলে, করেছিল, এগুলাকে আপনি ওই নিকটবর্তী দূরবর্তী এগুলা কিভাবে আইডেন্টিফাই করবেন? তো দেখেন, করেছি, করেছো, করেছে, এবং করলাম, করলে, করলো, দুইটাই কিন্তু নিকটবর্তী অতীত হতে পারে। বেশি তো আসলো, এই তো আসলো, যে এটা করলাম, করলে, করলো, সাধারণভাবে তো আপনি এটাকে পাস্ট ডেফিনিটে ব্যবহার করেন, কিন্তু যে এই মাত্র আসলো, নিকটবর্তী অতীত বোঝাচ্ছে, তার মানে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর সাধারণভাবে করেছি, করেছো, করেছে, এটা কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু যদি বলি সে গতকাল এসেছে, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। ওই যে গতকাল অতীতের একটা সময় উল্লেখ করার কারণে এটা সাধারণ অতীতে পরিণত হয়েছে। অতএব ইউনিভার্সাল না। করেছি, করেছো, করেছে, প্রেজেন্ট পারফেক্ট সাধারণভাবে, করলাম, করলে, করলো, সাধারণভাবে পাস্ট ইনডেফিনিট, কিন্তু একটার জায়গায় আরেকটা হতে পারে। এই দুইটাই কিন্তু করেছি, করেছো, করেছে, করলাম, করলে, করলো, দুইটাই প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। একইভাবে করলাম, করলে, করলো, এবং করেছিলাম, করেছিল, করেছিল, দুইটাই সাধারণ বা দূরবর্তী অতীত হিসেবে ব্যবহৃত হয়।
করলামটা দুই দিকেই ব্যবহৃত হয়। সাধারণভাবে এটা ফার্স্ট ইনডিফিনিট। করেছিলাম, করেছিল, এটা ফার্স্ট ইনডিফিনিট সাধারণভাবে হবে। তবে এই দুইটাই অতীত হতে পারে, আবার অতীতের অতীত হতে পারে। অতীতের অতীত বা পারফেক্ট টেন্সের জন্য, পাস্ট পারফেক্ট টেন্সের জন্য আলাদা বাংলায় কোনো গঠন নাই। করলাম, করলে, করলো, করেছিলাম, করেছিল, করেছিলাম, করেছিল। দুইটাই কিন্তু আপনি পাস্ট ইনডিফিনিটেও ব্যবহার করতে পারবেন, পাস্ট পারফেক্টেও ব্যবহার করতে পারবেন। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল আর ডাক্তার আসার পরে রোগী মারা গেল, গেলর মধ্যে কি কোনো তফাৎ হয়েছে? তুমি করার আগে আমি করেছিলাম আর তুমি করার পরে আমি করেছিলামের মধ্যে কোনো তফাৎ হয়েছে? কোনো তফাৎ হয়নি। কিন্তু যে আফটার আর বিফোর দুইটার কারণে কিন্তু টেন্সটা একটা হবে পাস্ট ইনডিফিনিট আর একটা হবে পাস্ট পারফেক্ট। এবার আপনাদের কাজ নির্ণয় করুন। 2 মিনিট সময়, 2 মিনিটের মধ্যে কোনটা কোন টেন্স একটু বলবেন। তো দেখেন, আমি করেছিলাম সাধারণভাবে অতীতের কাজ, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট। আমি এইমাত্র কাজটা করলাম, নিকটবর্তী অতীত বোঝাচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করবেন। আমি গতকাল কাজটা করেছি, যদিও নিকটবর্তী বোঝাচ্ছে, কাজটার ফলাফল এখনো বিদ্যমান আছে, কাজটা করেছি, আর করা লাগবে না এখন, আর কাজটা করেছি গতকাল। তো ফলাফল বিদ্যমান থাকা সত্ত্বেও, নিকটবর্তী অতীত হওয়া সত্ত্বেও গতকাল উল্লেখ থাকার কারণে এটা পাস্ট ইনডিফিনিট হবে। আমি কাজটা করলাম, সাধারণভাবে এটা পাস্ট ইনডিফিনিট। আমি কাজটা করেছি, সাধারণভাবে এটা প্রেজেন্ট পারফেক্ট, নিকটবর্তী অতীত। তুমি করার আগেই আমি কাজটা করলাম, তুমি করার আগেই আমি কাজটা করলাম, আর তুমি করার আগে আমি কাজটা করেছিলাম, দুইটাতে কোনো পার্থক্য নাই, দুইটা একই রকম। যদিও একটাতে করলাম আর একটাতে করেছিলাম, দুইটা লাগানো আছে, কিন্তু দুইটাই কি হবে? আমি কাজটা করেছিলাম বা করলাম, এই অংশটা পাস্ট পারফেক্ট হবে, আর তুমি করার এই অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। তো আমরা অ্যাডভার্ব অফ টাইম গুলা দেখে নিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, রিসেন্টলি, লেটলি এই শব্দগুলো ব্যবহৃত হয়। আর পাস্ট ইনডিফিনিটের জন্য ইয়েস্টারডে, এগো লং লং এগো, ওয়ান্স আপন এ টাইম, লাস্ট টাইম, যে কোনো সময়, লাস্ট নাইট, লাস্ট ফ্রাইডে, এ ধরনের যে কোনো অতীতের সময় উল্লেখ করা থাকলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। তো এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবেন। তবে মনে রাখবেন আগের মতো যে সব সময় সবটা কিন্তু ইউনিভার্সাল না, মাঝে মধ্যে কিন্তু উল্টাপাল্টা হতে পারে, একটার জায়গায় আরেকটা হয়ে যেতে পারে। পাস্ট পারফেক্টের জন্য আফটার বা বিফোর সাধারণভাবে, এছাড়াও সিন্স, এজ ইফ, এজ দো, নট হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, হোয়েন, এজ, এই পাস্ট পারফেক্টের বিষয়টা আপাতত এখানে থাকুক। এটা আমরা সিকোয়েন্স অফ টেন্স যেটা আছে ওইটার সময় আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। এবার আসি আমরা ঘটিতব্য বা যা ভবিষ্যতে ঘটবে এই ধরনের টেন্স নিয়ে আমরা আলোচনা করি। আমি শুক্রবারে কাজটা করব, আমি শুক্রবারের মধ্যে কাজটা করব, দুইটাতে কি তফাৎ?
আমি শুক্রবারে করব মানে শুক্রবারেই করব। আর শুক্রবারের মধ্যে কাজটা করব মানে বৃহস্পতিবারে করতে পারি, বুধবারেও করতে পারি। অনেক অপশন আছে। শুক্রবারেও করতে পারি। তো এই যে কাজটা আমি শুক্রবারের মধ্যে কাজটা করব, এইটা হচ্ছে ভবিষ্যতের তুলনায় এর আগে শেষ হয়ে যাবে। তো পারফেক্ট তো আমরা জানি শেষ। তো ভবিষ্যতের আগেই শেষ। তার মানে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো যা ভবিষ্যতে ঘটবে সেটাও ২ টা ফোল্ডার তৈরি করবেন। একটা হচ্ছে যা সাধারণভাবে ঘটবে, আরেকটা হচ্ছে যা অন্য সময়ের আগে বা অন্য কাজের আগেই ঘটে যাবে। যেমন তুমি তাকে বলবে, "আমি যাবো, সে আগামীকাল আসবে।" এই সবগুলা হচ্ছে কি সাধারণভাবে ভবিষ্যতে ঘটবে, অতএব এগুলা হবে ফিউচার ইনডেফিনিট। আবার কোনো কাজের আগে বা কোনো সময়ের মধ্যে কাজ শেষ হবে। যেমন তুমি আসার আগে আমি চলে যাবো। I will have gone বলতে হবে। I will go বলা যাবে না। কারণ তুমি আসার আগে আমার কাজটা শেষ হয়ে যাবে। ফিউচার পারফেক্ট টেন্স এ ব্যবহার করা লাগবে। তুমিও কিন্তু আসবে ভবিষ্যতে। তোমার কাজটা হওয়া উচিত ছিল বিফোর ইউ উইল কাম। কিন্তু মনে রাখবেন বিফোর আফটার এগুলার ক্ষেত্রে ওই একটা ক্লজের মধ্যে শুধু ফিউচার হবে। অন্য ক্লজের মধ্যে ফিউচারটা ব্যবহার না করে প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে I will have gone before you come. আমি সোমবারের মধ্যে বা ৩ দিনের মধ্যে সেখানে পৌঁছাবো। সোমবারের মধ্যে বললে বাই মানডে আর ৩ দিনের মধ্যে পিরিয়ড অফ টাইম বললে উইদিন 3 ডেজ। তাহলে I will have reached there by Monday অথবা উইদিন 3 ডেজ। 3 ডেজ বলতে এখানে ৩ দিন পরে যে যাবো এমন না। বরং ৩ দিনের মধ্যে ২ দিনেও যেতে পারি, ১ দিনেও যেতে পারি। আরেকটা স্ট্রাকচার হচ্ছে বাই দ্য টাইম ইট ইজ মানডে। বাই দ্য টাইম যে সময়ের মধ্যে সোমবার হয়ে যাবে। আবারও দেখেন এটা ফিউচারে কিন্তু সোমবার হবে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট। তো যে সময়ের মধ্যে সোমবার হয়ে যাবে আই উইল হ্যাভ রিচড দেয়ার ওই সময়ের মধ্যে আমি কি করব ওই সেখানে পৌঁছে যাব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ভবিষ্যতে যা ঘটবে বাংলায় কিন্তু একই রকম ক্রিয়ার গঠনটা দেখতে পাবেন। করবই থাকবে, যাবই থাকবে। কিন্তু একটা হবে ফিউচার ইনডেফিনিট আরেকটা হচ্ছে ফিউচার পারফেক্ট। আরেকটা স্পেসিফিক স্ট্রাকচার হচ্ছে আমি কাজটা করে থাকবো। এরকম যদি বাংলায় কখনো বাংলায় দেওয়া হয় বাক্য এবং বলা হয় ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য তাহলে অবশ্যই এটাকে ফিউচার পারফেক্টে ব্যবহার করবেন। আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো ফিউচার ইনডেফিনিটের জন্য অ্যাডভার্ব অফ টাইম সাধারণত টুমরো এবং অন্যান্য যেকোনো ফিউচার টাইম যদি উল্লেখ করা থাকে তাহলে সাধারণভাবে সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। আর ফিউচার পারফেক্ট হচ্ছে বাই যেটা বললাম পয়েন্ট অফ টাইম যদি থাকে বাই মানডে, বাই 30th মে, উইদিন 3 ডেজ এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম উইদিন 3 ডেজ, উইদিন 5 আওয়ার্স এই ধরনের যেকোনো পিরিয়ড অফ টাইমের আগে উইদিন বসবে। আর বাই দ্য টাইম ইট ইজ মানডে এই স্ট্রাকচারে অন্য যেগুলা থাকবে সেগুলোর জন্য আপনারা কি করবেন? ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করবেন। আর হচ্ছে অনির্দিষ্ট বা সচরাচর যে কাজ সর্বশেষ যে প্রকার যে কাজ সাধারণত সবসময় মাঝে বা কদাচিৎ ঘটে সেগুলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। না আমি করি, তুমি করো, সে করে, আমি যাই, তুমি যাও, সে যায় এই ধরনের যতগুলো আছে সাধারণভাবে কোনো নির্দিষ্ট সময়ের সাথে রিলেটেড না। এটা বর্তমানেও আছে, অতীতেও ছিল, ভবিষ্যতে থাকবে এরকম সবগুলা এরকম আসলেই বুঝবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানেও কিছু অ্যাডভার্ব অফ টাইম আছে সামটাইমস, অকেশনালি, অফেন, নরমালি, জেনারেলি, সেলডম বা হার্ডলি, অলওয়েজ, এভার, রেগুলারলি, এভরি প্লাস যেকোনো টাইম, এভরিডে, এভরি সানডে, এভরি মানডে এই ধরনের যেকোনো এভরি প্লাস যেকোনো টাইম যদি আসে, এভরি মর্নিং এই ধরনের যেকোনো কিছু আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হবে। তো এই হলো মোটামুটি আমাদের ৪ প্রকারের টেন্স অর্থ অনুযায়ী বা সেন্স অনুযায়ী। কিছু আছে ইউনিভার্সাল সব দেশে সমান আর কিছু আছে বাংলা স্ট্রাকচারের সাথে রিলেটেড। বাংলায় ইংরেজির সমান ট্রান্সলেশন নাই। কোন সময় একই টেন্সের ইংরেজি ২ টা টেন্সের জন্য দেখা যায় বাংলায় একই টেন্স, আবার কখনো বাংলায় একই টেন্সের জন্য ইংরেজিতে ২ টা টেন্স হতে পারে। এরকম সেন্সটা বুঝার চেষ্টা করবেন। বাংলা অর্থগুলা, বাংলা ক্রিয়াগুলা একটু বুঝার চেষ্টা করবেন। এগুলা কিন্তু আপনাকে লিড করবে এবং একটা জায়গায় আরেকটা বসিয়ে দিতে বাধ্য করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো টেন্স হলো ১২ প্রকার আমরা পেয়ে গেছি। চলমান কয় প্রকার? ৬ প্রকার। শেষ বা যা পূর্বে ঘটেছে ৩ প্রকার। পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট পাশাপাশি হচ্ছে প্রেজেন্ট পারফেক্টটাও। নিকটবর্তী অতীত হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। আর যা ভবিষ্যতে ঘটবে সেটা ২ প্রকার। ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার পারফেক্ট। আর অনির্দিষ্ট বা সচরাচর এটার জন্য আমরা একটা টেন্স ব্যবহার করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সব মিলিয়ে ৬, ৩, ২ আর ১ এ ১২ টা। ৪ করে কিন্তু হবে না।
তো এইরকম সেন্স অনুযায়ী যদি ভাগ করে পড়েন তাহলে দেখবেন যে টেন্স নিয়ে আর আপনার কোনো সময় ঝামেলা হবে না। এবার আসেন মিসম্যাচ, যেটা বললাম যে দেখে মনে হচ্ছে একরকম কিন্তু কিন্তু ব্যবহার করতে হবে আরেক রকম। এটা কন্টিনিউয়াস কিনা দেখেন, হি রিড এ নোভেল নাও, এখন সে একটা নোভেল বা উপন্যাস পড়ছে, তাহলে এটা ঠিক আছে, হি ইজ রিডিং এ নোভেল নাও। কিন্তু এটা দেখেন, হি হ্যাজ কাম হিয়ার নাও হি আস্ক সাম মানি আই এম শিওর, এটা কি হবে? নাও দেখি এখন চলমান কিছু বোঝাচ্ছে, সে এসেছে, আর আমি নিশ্চিত এখন সে কিছু টাকা চাইবে। তাহলে এটা একটা কাজের একটা পর্যায় বোঝাচ্ছে, আগের কাজটার পরে এসেছে তারপরে এই কাজটা করবে, এই কাজের পর্যায় বোঝাচ্ছে। তো এরকম যদি হয় নাও, তাহলে এই নাও দিয়ে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। তাহলে এটা কি হবে? হি উইল আস্ক সাম মানি আই এম শিওর। হি বি ভেরি হ্যাপি নাও, সে এখন খুব আনন্দিত। এখানে কিন্তু কন্টিনিউয়াস এর কোনো দরকার নাই, সে এখন আনন্দিত হচ্ছে এরকম না, সে এখন আনন্দিত অবস্থায় আছে। এটা স্টেট বর্ণনা দেওয়ার জন্য বিভার্বটা প্রেজেন্ট টেন্সে বর্ণনা দিবে। তাহলে হি ইজ ভেরি হ্যাপি নাও। আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম নাও, এখন আমি তোমার সমস্যা বুঝতে পারছি, পারছি বলছি কন্টিনিউয়াস টেন্স, কিন্তু ইংরেজিতে এই যে স্টেটিভ ভার্ব, এটাকে আপনি কন্টিনিউয়াস এর ব্যবহার করার প্রয়োজন নাই, এটাকে ইনডিফিনিট টেন্সে ব্যবহার করবেন। আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম নাও, আমি এখন তোমার সমস্যা বুঝতে পারছি। হি হ্যাজ জাস্ট অ্যারাইভড, হি হ্যাজ জাস্ট অ্যারাইভড কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্টে আছে। আই জাস্ট রিকোয়েস্টেড ইউ নাথিং এলস, আমি কেবল তোমাকে অনুরোধ করেছি, আর অন্য কিছু আমার উদ্দেশ্য নাই। তো দেখেন, জাস্ট এখানে অর্থ হচ্ছে কেবল, এই মাত্র অর্থ দিচ্ছে না, তাহলে এটা কোন টেন্সে আছে? যে কোনো টেন্সে হতে পারে, এখানে কনটেক্সট অনুযায়ী পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, কোনো সমস্যা নেই। হি ইজ জাস্ট, এখানে জাস্টটা কিন্তু ওই অ্যাডভার্বই না, এটা একটা অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে। হি ইজ জাস্ট, তিনি হচ্ছে ন্যায়পরায়ণ, সো হি উইল নট ইন্টারফিয়ার হিয়ার, তাই এখানে তিনি হস্তক্ষেপ করবেন না। এইভাবে এভার শব্দটাও দেখেন, এভার যদি কখনো অর্থে ব্যবহৃত হয় তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর এভার যদি সর্বদা অর্থে ব্যবহৃত হয় তাহলে অলওয়েজ এর মতো এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন দেখেন কিছু বাক্য আছে যে এটা পাস্ট টেন্স কিন্তু এটা অর্থ দিবে প্রেজেন্টের। কন্ডিশনাল সেন্টেন্স যেগুলো আছে, অথবা ডিজায়ার বা আকাঙ্ক্ষা বোঝায়, এক্সক্লামেটরি বা এসআরটিভি যদি ডিজায়ার প্রকাশ করা হয় তাহলে এটা পাস্ট টেন্স হলেও ওটা অর্থ দিবে প্রেজেন্টের। ইফ আই হ্যাড দ্য মানি আই উড বাই এ নিউ কার, আমার যদি টাকা থাকতো তাহলে আমি একটা নতুন কার কিনতাম। কোন সময়? এখন, এখনকার কথা বলছি, অতীতের কথা কিন্তু বলিনি। স্ট্রাকচারটা অতীতের, কিন্তু এটা দিয়ে বোঝাচ্ছে বর্তমানের। আই উইশ আই নিউ হাউ টু ড্রাইভ এ কার, আমার আকাঙ্ক্ষা হয় আমি যদি জানতাম কিভাবে একটা কার চালাতে হয়। এটা এখনকার জন্য আকাঙ্ক্ষা, অতীতের জন্য না। পোলাইটনেস ও ফর্মালিটি বোঝানোর জন্য আমরা পাস্ট টেন্সের স্ট্রাকচার গুলো ব্যবহার করি। উড ইউ প্লিজ হেল্প মি, দয়া করে কি আমাকে সাহায্য করবেন, এরকম অন্যান্যগুলা পোলাইটনেস ও ফর্মালিটির জন্য আমরা ব্যবহার করি। পাস্ট ফর্মের মোডাল অক্সিলারি গুলা ব্যবহার করি। এই যে আই ওয়াজ ওয়ান্ডারিং বা আই থট, এটাও ব্যবহার করছি পাস্ট টেন্সে, কিন্তু এগুলা দিয়ে চিন্তা বোঝানোর জন্য, চিন্তাটা মানে তোমার কাছে আমি কিছু রিকোয়েস্ট বা কোনো কিছু চাচ্ছি, বা আমি চিন্তা করছি তুমি এই ধরনের কাজটা করবে, এই ধরনের হলে আমরা এগুলোকে পাস্ট টেন্সে ব্যবহার করি, কিন্তু সেন্সটা প্রকাশ করে প্রেজেন্টের। আবার দেখেন প্রেজেন্ট ফর পাস্ট, স্ট্রাকচারটা প্রেজেন্ট কিন্তু অর্থটা দেবে পাস্টের। হিস্টোরিক্যাল প্রেজেন্ট, যেমন ইন 1492 কলম্বাস সেলস ওয়েস্টওয়ার্ড, কলম্বাস পশ্চিমের দিকে কি করলেন? যাত্রা করলেন। ইন সার্চ অফ এ নিউ ট্রেড রোড, একটা নতুন একটা ব্যবসার একটা রাস্তা খোঁজার জন্য তিনি 1492, বর্তমানে অতীত, অতীত, কিন্তু এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারি ঘটনাটাকে জীবন্ত করে বর্ণনা করার জন্য। তো এরকম একই রকম ভাবে আমরা লিটারেচার এবং ড্রামা, এগুলা অতীতে কাজ সংঘটিত হয়ে গেছে, অতীতের কাহিনী বর্ণনা দিচ্ছে, তারপরে এগুলাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে পারি। পার্সোনাল ন্যারেটিভ বা ডায়েরিজ, নিজের ব্যক্তিগত ঘটনা আপনি লিখে রাখছেন, অতীতে ঘটেছিল কিন্তু ওটা লেখার সময় আপনি প্রেজেন্ট করে লিখতে পারেন। স্পোর্টস কমেন্টারি এন্ড লাইভ ইভেন্টস, এগুলা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হওয়ার কথা, এই তো শেষ হয়ে গেছে, বল মারলো ধরলো এই ধরনের জিনিসগুলা, কিন্তু এগুলাকে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে পারেন। তো এগুলোর অরিজিনাল ফর্মেও ব্যবহার করতে পারেন, আবার ওগুলাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও ব্যবহার করতে পারেন। হিস্টোরিক্যাল ইভেন্টের বা লিটারেচার বা ড্রামা যেমন পাস্ট ব্যবহার করতে পারবেন না এমন না, পাস্টও ব্যবহার করতে পারবেন, পাশাপাশি প্রেজেন্টটাও ব্যবহার করতে পারবেন। আরো কিছু আছে দেখেন, যে অল্টারনেটিভস ফর জেনারেল ফিউচার হ্যাভিং স্লাইট ডিফারেন্স, কিছু হালকা কিছু পার্থক্য আছে, হালকা কিছু পার্থক্য থাকা সত্ত্বেও আমরা ফিউচারের জন্য আমরা তিনটা ফর্মে ব্যবহার করতে পারি। হি উইল কাম টুমোরো, সে আগামীকাল আসবে। হি ইজ গোয়িং টু কাম টুমোরো,
সে আগামীকাল আসতে যাচ্ছে। হি ইজ কামিং টুমরো, সে আগামীকাল আসছে। সবগুলাই কিন্তু ভবিষ্যতে ঘটবে। কিন্তু আমরা এগুলাকে বিভিন্ন টেন্সে ব্যবহার করতে পারছি। প্রেজেন্ট ইনডিফিনিট ফর ফিউচার, ভবিষ্যতে শিডিউল করা আছে যেগুলা, শিডিউল করা যে ঘটনাগুলা, এগুলোকে আপনি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারবেন। যেমন দ্য ট্রেন লিভস এট 9 টুমরো মর্নিং, আগামীকাল সকাল 9টায় ট্রেন ছাড়বে। উইল লিভ হওয়ার কথা, কিন্তু উইল লিভ না বলে লিভস বলতে পারেন। দ্য কনফারেন্স স্টার্টস নেক্সট মানডে, কনফারেন্স বা সভা আগামী সোমবারে শুরু হবে। শুরু হবে, উইল স্টার্ট হওয়ার কথা, কিন্তু আপনি স্টার্টস ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এবার একটা ছোট্ট একটা পরীক্ষা দিয়ে আজকের মতো বিদায়। ৩ মিনিটের একটা পরীক্ষা আপনারা দিয়ে দিন। ৩ মিনিটে আপনারা নির্ণয় করেন কোনটা কোন টেন্স হবে এবং সঠিক ভার্বটা ব্যবহার করুন। হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, কি হবে? অলওয়েজ আছে সব সময়, তাহলে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। ওয়ান্স দেয়ার লিভ এ কিং ইন ইংল্যান্ড, দূরবর্তী অতীত বোঝাচ্ছে, তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট, ওয়ান্স দেয়ার লিভড এ কিং ইন ইংল্যান্ড। হি কাম টুমরো, হি ইজ কামিং টুমরো বলতে পারি। হি ইজ গোয়িং টু কাম টুমরো, হি উইল কাম টুমরো, সবগুলা শুদ্ধ, একটু আগে আমরা দেখেছি। হি ইউজ টু রিমেন আইডল, নাও হি ওয়ার্কস হার্ড, যদিও নাও আছে, আগে সে কি করতো? অলস থাকতো, এখন সে কাজ করে, কঠোর পরিশ্রম করে। তাহলে এটা অতীতের সাথে কন্ট্রাস্ট করলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিলেই সুন্দর হয়। এট দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে, আই ওয়াজ এ স্টুডেন্ট এন্ড আই রিড এ নোভেল, ওই মুহূর্তে আমি ছিলাম কি? একজন শিক্ষার্থী। আই ওয়াজ এ স্টুডেন্ট প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটে আছে, কিন্তু এট দ্যাট মোমেন্ট ওইটা তো বলছে ওই মুহূর্তে। তো আমি একজন স্টুডেন্ট ছিলাম, এটা স্টেট বা অবস্থা, যার কারণে এটা কন্টিনিউয়াস ব্যবহার করার দরকার নাই। কিন্তু আই রিড এ নোভেল, এটা কিন্তু স্টেট না, এটা একটা কাজ, অ্যাকশন। তাহলে আই ওয়াজ রিডিং এ বুক, এবং আমি একটা বই পড়ছিলাম ওই মুহূর্তে। হি নট কাম ইয়েট, সে এখনো আসেনি, এই নিকটবর্তী অতীত পর্যন্ত সে আসেনি।
তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। হি হ্যাজ নট কাম ইয়েট। হি ওয়ার্ক ফর 3 days, 3 দিন ধরে সে কাজ করছে, তাহলে হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 3 days। হ্যাড বিন যদি দেই তাও সমস্যা নাই, উইল হ্যাভ যদি দেই তাহলেও সমস্যা নাই। আই ডু দ্য ওয়ার্ক বাই 23rd জুলাই, 23 জুলাইয়ের মধ্যে। বাই বলছে, বাই বললে কি করতে হয়? ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হয়। তাহলে আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই 23rd জুলাই। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বইটা কিনে নেবেন যারা এখনো কিনেননি। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফিজ।